নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন, দেশকে নতুন উচ্চতায় নেয়ায় কৃতিত্ব বিশ্বের রোল মডেল, চলবে বিশেষ টিকা কার্যক্রম। নাশকতা সহ 5 মামলায় খালেদা জিয়ার জামিন 1 বছর বাড়ালেন হাইকোর্ট, গ্রেপ্তারে বিএনপির আন্দোলন থামবে না বললেন মির্জা ফখরুল। বিমানবন্দর ল্যাবে আজও শুরু হয়নি পরীক্ষা, দুর্ভোগে প্রবাসী যাত্রীরা, করোনায় আরও 31 প্রাণহানি, চলতি বছরে হচ্ছে না জেএসসি জিডিসি পরীক্ষা। বিতর্কিত ইসলামী বক্তা মুফতি ইব্রাহিম আটক, ডিবিতে জিজ্ঞাসাবাদ, অর্থ আত্মসাতের অভিযোগে কথিত পীর মুত্তালিব চিশতি গ্রেপ্তার। ই কমার্স গ্রাহকদের হয়রানি বন্ধে আদালতের 3 নির্দেশনা, জানাতে হবে লেনদেন তথ্য, আইন করতে বাণিজ্য মন্ত্রণালয়ের 16 সদস্যের কমিটি। তথ্য অধিকার আইনের সুফল মিলছে না সর্বত্র, নিশ্চিত করতে হবে সরকারকেই, পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলছেন তথ্যমন্ত্রী। এবং ফুটবলে অংশ নিতে মালদ্বীপ গেল বাংলাদেশ দল, উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছে আমি তাবসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো সংবাদে। সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন সূচকে ঈর্ষণীয় সাফল্য অর্জনের মধ্য দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশকে রোল মডেল হিসেবে গড়ে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেকসই উন্নয়নের পাশাপাশি বঙ্গবন্ধু কন্যার দক্ষ কূটনৈতিক প্রচেষ্টায় আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অবস্থান এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। প্রধানমন্ত্রীর 75তম জন্মদিনে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা সহ উন্নয়নের প্রতিটি সূচকে প্রতিবেশী দেশগুলোকে ছাড়িয়ে উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছে বাংলাদেশ। শুধু প্রতিবেশী দেশগুলোই না, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে তাক লাগিয়েছে পশ্চিমা কিংবা উন্নত বিশ্বের দেশগুলোকেও। আর এই বিশ্বজয়ের পেছনে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বহির্বিশ্বে বাংলাদেশ নামক ছোট্ট দেশটিকে এখন সবাই চেনে, শুধু চেনেই না, রীতিমতো জানতে চাই, অনুকরণ করতে চাই। শুধু প্রতিবেশী ভারত, চীন নয়, মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা দেশগুলোর সাথে উষ্ণ সম্পর্ক তৈরিতে সফল বাংলাদেশের কূটনীতি। আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অবস্থান এখন বড় ফ্যাক্টর। বাংলাদেশ এখন পর্যন্ত কি ভারত, কি চীন বা আমেরিকা, জাপান সবার সাথেই সম্পর্ক রাখতে পেরেছে। যেই ব্যালেন্সটা মেইনটেইন করার কথা ছিল, খুব সাকসেসফুলি ওই ব্যালেন্স মেইনটেইন হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় সারা বিশ্বে প্রশংসিত হয়েছে বাংলাদেশ। মানবিকতার অনন্য নিদর্শন স্বরূপ 12 লাখ রোহিঙ্গাকে ঠাঁই দিয়ে সারা বিশ্বের প্রশংসা কুড়িয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সাম্প্রতিককালে করোনা মহামারী মোকাবেলায় আরও একবার বিশ্বের কাছে সক্ষমতা প্রমাণ করতে পেরেছে বাংলাদেশ। দারিদ্র্য দূরীকরণ, পৃথিবী সুরক্ষা ও সবার জন্য শান্তি সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নেওয়াই গেল সপ্তাহে জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক SDSN প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে SDG অগ্রগতি পুরস্কার তুলে দেয়। এছাড়া সফলতার স্বীকৃতি হিসেবে ভ্যাকসিন হিরো, চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ, স্টেটম্যান, স্টার অফ ইস্ট, মাদার অফ হিউম্যানিটির মতো বড় বড় সম্মাননা পেয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অপকর্মে জড়িতদের নির্বাচনী টিকিট দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর কেন্দ্রীয় নেতারা বলেন, ক্ষমতাসীনদের অধীনেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিনে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব বলেন নেতারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। 4 মেয়াদে নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি। বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি 4 দশকেরও বেশি সময় ধরে, কিন্তু তার কাছে সবচেয়ে প্রিয় পরিচয় জাতি জনকের কন্যা, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জন্ম 1947 সালের 28 সেপ্টেম্বর গোপালগঞ্জের নিভৃত পল্লী টুঙ্গিপাড়ায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা দম্পতির প্রথম সন্তান শেখ হাসিনা, বাবা মায়ের প্রিয় হাসু।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন। এরই অংশ হিসেবে মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। শেখ হাসিনার বর্ণাঢ্য ক্যারিয়ার তুলে ধরে আওয়ামী লীগ নেতারা বলেন, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ আজ রোল মডেল। দেশ বিরোধীদের চক্রান্ত বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তারা। রাষ্ট্রনায়ক থেকে আজকে তিনি বিশ্ব নেতায় রূপান্তরিত হয়েছেন। তিনি যখন জাতিসংঘে কথা বলেন, সারা বিশ্ব নেতারা তার মুখের দিকে তাকিয়ে থাকেন এবং বিশ্ব নেতারা শেখ হাসিনা যা করেন আজকে সারা বিশ্বের সমস্ত নেতারা আজকে শেখ হাসিনাকে আজকে অনুসরণ করেন। অগ্রযাত্রার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষ বিশ্বাস করেন শেখ হাসিনা স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান এবং স্বপ্ন বাস্তবায়ন করেন। সেই 1947 সাল থেকে আজ 2021 জীবনের এই 75 বছরের উজান ভাটের খেয়াঘাটের জীবনের দেশ ও দেশের মানুষের এক নির্ভীক খাদেম হিসেবে নিজেকে ধীরে ধীরে গড়ে তুলেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী সময় মতো নির্বাচন হবে। বিতর্কিত কেউই আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না। যেসব জনপ্রতিনিধি আজকে দলের শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন নির্বাচনে বিদ্রোহীদের মদত দিচ্ছেন, যে সকল জনপ্রতিনিধি অপকর্ম করছেন, চাঁদাবাজি, দখলবাজি, আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, আগামী নির্বাচনে অপকর্মের সঙ্গে জড়িত কেউ আওয়ামী লীগের টিকিট পাবে না। দলকে আরো সুসংগঠিত করে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বে জনগণের রায় নিয়েই দেশের উন্নয়ন কাজ অব্যাহত রাখার কথা বলেন আওয়ামী লীগ নেতারা। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে উন্নয়নের নেত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রগতিশীল সাংবাদিক মঞ্চ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পিআইবি চেয়ারম্যান ও ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, বিএফইউজে সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল সহ আরও অনেকে। হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে নয়, আমরা সমস্ত ক্ষেত্রে আজকে পাকিস্তানকে অতিক্রম করেছি। অর্থনৈতিক সূচক, সামাজিক সূচক, মানব উন্নয়ন সূচক, সব সূচক জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প বাংলাদেশে নাই। উনি গত সপ্তাহে এসডিজি অ্যাওয়ার্ড পেয়েছেন, অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফর প্রোগ্রেস। এই সম্মাননা পেয়েছেন, সম্মাননা দিয়েছেন জাতিসংঘ এবং বিশ্বের শ্রেষ্ঠতম 4টি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিশ্ববিদ্যালয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছেন এদেশের মানুষের। আজ 28 সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার 75তম জন্মদিন। আজ শুধু এই প্রার্থনা, সুস্থ থাকুন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর পরে এখন বঙ্গবন্ধু কন্যাই এদেশের মানুষের শেষ ঠিকানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী শুরু হওয়া বিশেষ টিকাদান কর্মসূচি আগামীতে টিকা পাওয়া সাপেক্ষে চলমান থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। মঙ্গলবার রাজধানীর বিশেষ টিকা ক্যাম্পেইন পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। বলেন, আগামীতে প্রতিদিন 1 কোটি ডোজ করে টিকা দেওয়ার পরিকল্পনাও হাতে নিয়েছে সরকার। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। মঙ্গলবার সকাল 9টা থেকে দেশব্যাপী শুরু হয় বিশেষ টিকা ক্যাম্পেইন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী 75 লাখ মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়ার মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু করে স্বাস্থ্যসেবা বিভাগ।
সকাল থেকে দেশের বিভিন্ন কেন্দ্রে ভিড়মুক্ত স্বতঃস্ফূর্তভাবে টিকা দিতে দেখা যায় সবাইকে। কেন্দ্রভেদে দেখা যায় টিকা গ্রহীতাদের লম্বা লাইন। সবকিছু ভালো আছে ঠিকঠাক, কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে একটা যদি চাপটা থাকতো যে কি কি লাগবে, রেজিস্ট্রেশন ফটোকপি, ভোটার আইডি ফটোকপি, তাহলে খুব ভালো হতো। অনেক সুন্দরই লাগতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে, কোনো কি নাই, গ্যাঞ্জাম নাই, হাউকাও নাই। ঢাকা জেলার সিভিল সার্জন জানান, শুধু রাজধানী নয়, সারা দেশে ৭৫ লাখ টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এই বিশেষ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। লক্ষ্যমাত্রা সামগ্রিক লক্ষ্যমাত্রা, এটা তো সামগ্রিক লক্ষ্যমাত্রা আপনারা জানেন, যে কোনো একক কেন্দ্র দিয়ে আমরা বিচার করছি না। পুরো দেশব্যাপী আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৫ লক্ষ দিব। তা আমি মনে করি যে পুরো দেশের যে সংখ্যাটা হবে সেটা অবশ্যই ৭৫ লক্ষকে ছুঁয়ে যাবে। এই দিন রাজধানীর ধানমন্ডি টিকা কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। মুখ্য সচিব জানান, প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভক্ষণ থেকেই বিশেষ টিকা ক্যাম্পেইন পরিচালনার মূল উদ্দেশ্য। টিকার প্রাপ্যতার উপর ভিত্তি করে আগামীতে প্রতিদিন ১ কোটি ডোজ টিকা প্রয়োগ করা হবে। আজকে তো একটা পরীক্ষামূলক হলো, এর আগে একবার করেছি, এর আগে আমরা এখন কিন্তু দুবার আমরা টেস্ট করেছি, আমরা ব্যাপক করতে পারবো। এর আগে আমরা ৩৪ লাখ দিয়েছি, আজকে ন্যূনতম ৭৫ লাখ দেব। এরপরে আমাদের কাছে টিকা থাকলে আমরা একদিনে ১ কোটি করে দেওয়ার চেষ্টা করব। এর আগে যারা নিবন্ধন করে অপেক্ষায় ছিলেন তাদের দেয়া হচ্ছে টিকা। আগামী মাসের ১ তারিখে দেয়া হবে এই টিকার দ্বিতীয় ডোজ। ৭৫ লাখ টিকার লক্ষ্যমাত্রা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলবে এই টিকা কার্যক্রম। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। পৃথক ৫টি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১ বছর বৃদ্ধি করেছেন হাইকোর্ট। এর ফলে ঢাকায় করা ৩টি এবং নড়াইল ও কুমিল্লায় করা ১টি করে মামলায় তার জামিনের মেয়াদ বাড়ল। মামলাগুলোর জামিন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মানহানির অভিযোগে করা ঢাকার 3টি এবং নড়াইলের মামলায় জামিনের মেয়াদ বৃদ্ধির আদেশ দেন। এছাড়া কুমিল্লায় নাশকতার অভিযোগের মামলায় জামিনের মেয়াদ বাড়িয়েছেন বিচারপতি AFM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। হামলা মামলা গ্রেপ্তার করে আন্দোলন থেকে বিএনপি নেতাকর্মীদের বিরত রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি নেতাকর্মীদের বাসা বাড়িতে সন্ত্রাসী হামলা ও নেতাকর্মীদের ওপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশি হামলা ও তাণ্ডব আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের আনন্দ মিছিলে পুলিশ হামলার প্রতিবাদে মঙ্গলবার এক বিবৃতিতে তিনি সব কথা বলেন। পুরোপুরিভাবে একটা লুটেরা অর্থনীতি তৈরি করেছে, এরা পুরোপুরিভাবে লুটেরা সমাজ তৈরি করছে, একটা ভয়াবহ সমাজ মধ্যে আমরা আছি। এই সংকটটা আজকে সংকট, জাতির সংকট। 1971 সালে যে জাতি নির্মাণ করার স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই জাতিকে একেবারে আজকে ধ্বংসের দ্বার করে নিয়ে গেছে। বিমানবন্দরে ৬ RT-PCR ল্যাবে করোনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়নি মঙ্গলবারও। বিমান প্রতিমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের অনুমোদন না মেলায় উদ্বোধন করা যায়নি। আর সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলেন, শিগগিরই মিলতে পারে ২-১টি ল্যাবের অনুমোদন। বিস্তারিত মাসুদা লাবণীর প্রতিবেদনে। বিমানবন্দরে RT-PCR ল্যাব না থাকায় কয়েক দেশ বাংলাদেশ থেকে প্রবাসীদের তাদের দেশে ঢুকতে বাধা দিচ্ছিল। ফলে নতুন করে স্থাপন করা হয় ৬টি ল্যাব। তবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি মঙ্গলবারও। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান, অনুমোদন এখনো আটকে আছে। বিশেষ ফ্লাইট আপাতত ছাড়া হবে না। অনুমোদন আনতে পারে তাহলে আমরা কার্যক্রম শুরু করে দিব। এই ব্যাপারে কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করছে, যাতে আমাদের যারা শ্রমিক অথবা আমাদের যে ভাইরা যাবেন, সম্মানিত যাত্রীরা, তাদের ভিসা এবং তাদের ওখানকার যে আকামা ব্যাপারগুলো আছে ওগুলো তারা দেখছে না। সচিবালয় বিমান প্রতিমন্ত্রী জানান, বিমানবন্দরে নতুন স্থাপন করা ৬টি RT-PCR ল্যাবের অনুমোদন না মেলায় কার্যক্রম শুরু করা যায়নি। এইটাই অ্যাবসলিউটলি ডিপেন্ডস আপন দি গভর্নমেন্ট অফ দি আমিরাত। ইউএই গভর্নমেন্টের সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্ত আমাদের পার্শ্ব করতেছি আমরা। এই সিদ্ধান্তটা যাতে দ্রুত আসে, ল্যাব স্থাপন হয়েছে, সবকিছু হয়েছে। এখন যে জিনিসটার জন্য অসুবিধা হচ্ছে এটা হইল তাদের পারমিশন। আমার বিশ্বাস আমাদের সরকারের পক্ষ থেকে অন্যান্য মন্ত্রণালয় যারা সংশ্লিষ্ট আছেন তারাও কাজ করে চলেছেন।
নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাতে না পারায় ভোগান্তি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত অনেক প্রবাসী। আরটিপিসিআর ল্যাবটা উদ্বোধন হবে, কিন্তু এখন পর্যন্ত উদ্বোধন কেন হয় নাই? এখন এরা বলেছে নাকি আবার আমাকে টিকিট কাটতে হবে। আমাদের বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের হয়রানি করছে যে আমরা যেতে পারবো না, যাচ্ছি এখনো হবে না। দ্রুত এই জটিলতার সমাধান চান প্রবাসীরা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এবারে করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপ চা। কাপ তো ভালো করে ধুইতেছি, তো আপনি হাতটা ধুবেন না? তো চা মাছটা ঠিক করে পড়েন। মাছ পয়লা চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মাইনা সবাই একসাথে করোনা ঠেকাই। 24 ঘন্টায় করোনায় নতুন শনাক্ত হওয়া রোগী, মৃত্যু এবং শনাক্ত হার সবই বেড়েছে। 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 31 জন। করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন 1310 জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হলেন 15,53,873 জন। এদের মধ্যে মোট মারা গেলেন 27,470 জন। 24 ঘন্টায় 29,186টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 4.49%। জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নেওয়া হচ্ছে না, তবে অন্যান্য শ্রেণীর বার্ষিক পরীক্ষার মতো পরীক্ষা বা মূল্যায়ন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। গেল 12 সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম শুরু হয়। পরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা 2021-এর সময়সূচিও প্রকাশ করা হয়। এসএসসি এইচএসসি একদম সামনে, আমাদের কিন্তু সব প্রস্তুতি আছে, কিন্তু আমার মনে হয় না এখন আর ডিএসসি নেবার আমাদের খুব আর সুযোগ থাকছে বলে। কিন্তু আমরা ওই ক্লাস সমাপনী যে পরীক্ষা বা পরীক্ষা না, আসলে মূল্যায়ন, আমরা তো শুধু পরীক্ষা নেব না, সো ক্লাস সমাপনী সেটা তো আমাদের হতেই পারে এবং সেটা সব শ্রেণীর মতোই অষ্টম শ্রেণীতেও হবে, পঞ্চম শ্রেণীতেও হবে। আলোচিত ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহিমকে আটক করেছে ডিবি পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিবি উত্তরের যুগ্ম কমিশনার। অভিযোগের প্রমাণ মিললে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। মৌ খন্দকার জানাচ্ছেন বিস্তারিত। মুফতি ইব্রাহিম করোনা সংক্রমণের শুরুতে বক্তব্য দিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন। করোনা সোলজারকে কমান্ড করলেন, তোমরা যাও। দেশে তখনও করোনা আসেনি। প্রবাসী এক ব্যক্তির করোনার সঙ্গে কথোপকথন উদ্ধৃত করে দাবি করেন বাংলাদেশে করোনা আসবে না। করোনা ভাইরাসকে স্বপ্নদ্রষ্টার লোকটি মামুন মারু প্রশ্ন করলো, তোমরা পৃথিবীতে কখন এসছো? সে বলল, আমরা 23 অক্টোবর চীনে আমরা এসেছি। সবশেষ উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়েও কথা বলেন। ভাইরাল ভিডিওতে দেখা যায় মুফতি ইব্রাহিম বলছেন শেক্সপিয়ারের আসল নাম শেখ জুবায়ের। প্রেসিডেন্ট গাদ্দাফি বলেছেন যে শেক্সপিয়ার আসলে শেখ জুবায়ের। ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সোমবার রাতে রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে মুফতি ইব্রাহিমকে আটক করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। প্রায় সময় উনি তার বক্তব্যে বলে থাকেন যে এদেশে হিন্দুস্তানি দালাল, রয়্যাল এজেন্ট দালাল এগুলি ভরে গেছে। তা আসলে আমরা এই জিজ্ঞাসাবাদে আসলে তাকে এগুলি তার সম্পর্কে বিস্তারিত জানবো, সে কিভাবে এখানে দালালে ভরে গেছে, কারা দালাল, কারা হিন্দুস্তানি দালাল, এগুলো আমরা জানতে চাইবো। ডিবির যুগ্ম কমিশনার জানান মুফতি ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উনি কিভাবে জানতেন যে কোনটা আসবে এবং কিভাবে ছেলে মেয়ে ও মেয়ে ছেলে হবে, এই তথ্যগুলো তার কাছে আমরা জানতে চাইবো। সন্তোষজনক বক্তব্য দিতে না পারলে তার বিরুদ্ধে মামলা সহ আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানায় পুলিশ। তথ্য প্রচার করে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এদিকে আব্দুল মোত্তালিব চিশতি নামে এক কথিত পীরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি আওয়ামী নির্মাণ শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি। ডিবির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, প্রতারণা করে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগে কথিত পীর আব্দুল মোত্তালিব চিশতিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে 2টি মামলাও রয়েছে। সে ধর্ম এবং রাজনীতিকে ব্যবহার করেছে মূলত তার ব্যক্তিগত যৌনাচার এবং অর্থ হাতিয়ে নেয়ার জন্যে। আওয়ামী
নির্মাণ শ্রমিক লীগে সে সিনিয়র সহসভাপতির পদ বাগিয়ে নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মাস্টার রোলে মানুষকে নিয়োগ দেওয়ার নাম করে বিপুল পরিমাণে অর্থ হাতিয়ে নিয়েছে। শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কানাডিয়ান ইউনিভার্সিটির উদ্যোগে উন্নয়নের একযুগ শীর্ষক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে ৩ দিন ব্যাপী চলা এই চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবনের সংগ্রামী দুর্লভ চিত্র প্রদর্শন করেন। সংক্ষিপ্ত আলোচনায় উন্নত দেশ হিসেবে বিশ্বের কাছে শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। ৭৫-এর ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ড ও তার পরবর্তী সময়ে শেখ হাসিনার উপর হামলার কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে পরে দোয়া করে দীর্ঘ আয়ু কামনা করা হয়। আমার পক্ষ থেকে এবং আমি মনে করি আপনারা সবাই যে এখানে আছেন আপনাদের সকলের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে শুভ জন্মদিন আমরা উইশ করতে চাই এবং উনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আরও অনেক দিন যেন উনি থাকেন, আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন। বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সোনার বাংলার স্বপ্নটা ওনার মাধ্যমে আমরা কিন্তু যেন বাস্তবায়ন করতে পারি। বাংলাদেশ বিমান বাহিনীর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার আকাশে উদযাপিত হলো মনোগো ফ্লাই ফেস্ট। বিমান বাহিনীর ৩৫টি বিমান ও হেলিকপ্টার এই বর্ণিল আয়োজনে অংশ নেয়। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের আকাশে প্রথমে ফ্লাই ফেস্টে অংশ নেয় একটি C-130 ও K-8W বিমান। এরপর বিমান বাহিনীর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরণে ১৯টি PT-6 বিমান ৫০ লেখার একটি অবয়ব আকাশে তৈরি করে। 3টি বেল 212 ও 3টি MI-17 হেলিকপ্টার আকাশে 2টি ফ্লাই ফেস্ট করে। সবশেষ MiG-29 ও 4টি F-7 যুদ্ধ বিমান বর্ণিল আয়োজনে অংশ নেয়। বিমান বাহিনীর সাফল্যের চিহ্ন ভি অবয়ব তৈরি করে। বর্ণিল এই আয়োজনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানায় বাংলাদেশ বিমান বাহিনী। জনগণের তথ্য পাওয়ার অধিকার সরকারকেই নিশ্চিত করতে হবে বলে মনে করছেন সাবেক তথ্য কমিশনার ডক্টর গোলাম রহমান। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলছেন, সরকার জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করেছে, তবে বাস্তবে অনেকেই তথ্য অধিকার আইনের সুফল পাচ্ছেন না। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে দুর্নীতি কমবে, প্রতিষ্ঠিত হবে সুশাসন। তথ্য অধিকার আইন 2009-এ একথা লেখা আছে স্পষ্টভাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 39 নং অনুচ্ছেদে জনগণের চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে তথ্য জানার অধিকারকে প্রাধান্য দিয়ে প্রণয়ন করা হয়েছে তথ্য অধিকার আইন 2009। আইনটির বাস্তবায়নে গঠন করা হয় তথ্য কমিশন। আইন অনুযায়ী সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার তথ্য জানার অধিকার আছে জনগণের। এমন কোনো তথ্য না হয় যেটি রাষ্ট্রীয় গোপনীয় ধরে, সেটি যদি না হয় এবং সেটি দিতে মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট সরকারি দপ্তর কিংবা কোনো বেসরকারি দপ্তর সেটি দিতে বাধ্য আইন অনুযায়ী। আর যদি কোনো কারণে না দেয় তাহলে তথ্য কমিশনের আশ্রয় নেওয়ার সুযোগ আইন দিয়েছে। আইন থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। সাবেক তথ্য কমিশনার ডক্টর গোলাম রহমান তাই সরকারকে বিষয়টির দিকে আরও নজর দেওয়ার কথা বলেন। তথ্য অধিকার আইনে আছে যে 20 কার্য দিবসে যে কেউ আবেদন করলে তথ্য পেতে পারে। এখন এই 20 কার্য দিবস অনেক ক্ষেত্রে অনেকের জন্য দীর্ঘ হয়ে যায়, বিশেষ করে সাংবাদিকদের জন্য। তাদের 20 দিন বসে থেকে তথ্য পাওয়া খুব দুরূহ একটা ব্যাপার, তারা কাজে লাগাতে পারে না। সুতরাং তাদের জন্য আলাদাভাবে কিছু করা যায় কিনা সেটা আজকে নতুন একটি বিষয় হিসেবে বিবেচনা করা যেতে পারে।
বিশ্বব্যাপী 2002 সাল থেকে 28 সেপ্টেম্বরকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস হিসেবে পালন করা হয়। এর ধারাবাহিকতায় 2015 সালে ইউনেস্কো এবং 2019 সালে জাতিসংঘ দিবসটিকে আন্তর্জাতিক সর্বজনীন তথ্যে অভিগম্যতা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। গত বছরের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে 1,21,000 আবেদনের নিষ্পত্তি হয়েছে। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের এবারের স্লোগান তথ্য আমার অধিকার, জানতে হবে সবার। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম নগর জুড়ে অসংখ্য অরক্ষিত ড্রেন এখন মরণ ফাঁদ। একের পর এক হচ্ছে মৃত্যু, তবু হচ্ছে না সংস্কার। সিটি কর্পোরেশন বলছে সিডিএর জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলায় সংস্কার করতে পারছে না তারা। আর সিডিএ বলছে জলাবদ্ধতা প্রকল্পে খাল খননের পাশাপাশি চলছে ড্রেন সংস্কারের কাজও। দুই সংস্থার পাল্টাপাল্টি অভিযোগ আর গাফিলতির কারণে ড্রেনে পড়ে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ, এমন অভিযোগ নগরবাসীর। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের নগর জুড়ে সড়কের পাশেই ছোট বড় অসংখ্য নালা, আর এই নালার উপরেই নগরবাসীর চলাচলের ফুটপাত। অরক্ষিত ড্রেন যেন এখন মরণ ফাঁদ। প্রতিদিনই হচ্ছে কোনো না কোনো দুর্ঘটনা। সবশেষ সোমবার রাতে আগ্রাবাদে ড্রেনে পড়ে নিখোঁজের 4 ঘন্টা পর সাদিয়া নামে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। কলেজ ছাত্রীর লাশ উদ্ধারের 2 দিন আগে মাঝিরঘাট এলাকায় পাশের নর্দমায় পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়। আর গত 26 আগস্ট মুরাদপুর এলাকায় নালায় পড়ে নিখোঁজ হন সালে আহমেদ নামে এক ব্যবসায়ী, যার খোঁজ এখনো মেলেনি। নগরবাসীর অভিযোগ, পুরনো ড্রেন সংস্কার না করার কারণেই নালায় কেউ পড়লেও উদ্ধার করতে সময় লাগছে অনেক বেশি, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে। এখন তো ফুটপাত নেই, আমরা ড্রেনের উপর দিয়ে স্ল্যাব করে দিয়েছে, ড্রেনের উপর দিয়ে হাঁটতেছি। ড্রেনগুলো সংস্কারের অবশ্যই দরকার আছে। এগুলো সংস্কার না করলে, এগুলোর স্লিপ না দিলে লোক তো পড়বে। সিটি কর্পোরেশন বলছে সিডিএর জলাবদ্ধতা প্রকল্পের কারণেই ড্রেন সংস্কার করতে পারছেন না তারা। এখানে আগে সিটি কর্পোরেশনের ফুটপাত ছিল, এখন ফ্লাইওভার করার কারণে রাস্তা যখন সংকীর্ণ হয়ে যাচ্ছে, ওনারা ফুটপাত ভেঙে ফুটপাতটা রাস্তায় নিয়ে নিয়েছেন। স্ল্যাবটা যদি কন্টিনিউ করতো, এখানে যদি একটা ব্যারিয়ার দিত, তাহলে এই সমস্যা এটা হতো না, দুর্ঘটনাটা ঘটতো না। সিডিএ বলছে খাল খননের পাশাপাশি ড্রেনও সংস্কার করবে তারা। খালের সম্প্রসারণ করতে হবে, খালের পাশে রাস্তা ওয়াকওয়ে করতে হবে এবং স্লুইস গেটগুলো করতে হবে প্রত্যেকটা খালের মুখে। এই কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত পুরোদমে সফলতা পাবে না। দুই প্রতিষ্ঠানের সমন্বয় না থাকলে জলাবদ্ধতা প্রকল্পের তেমন কোনো সুফল মিলবে না বলে অভিমত নগর বিশ্লেষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কোটি টাকা মূল্যের দেশি বিদেশি মদ বিয়ার জব্দ করেছে র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পিকক বারে অভিযান পরিচালনা করে এই দুই সংস্থা। বৈধ ব্যবসার আড়ালে কিভাবে এসব মাদক আসলো তা বার মালিককে জিজ্ঞাসা ও যাচাই করে আইনি ব্যবস্থার কথা জানায় র্যাব। বিস্তারিত আলী তালুকদারকে সাথে নিয়ে জানাচ্ছেন প্লাবনুর রহমান। রাজধানীর হাবিবুল্লাহ রোডের এই নির্মাণাধীন ভবনের পেছনে কয়েকটি গোপন সুড়ঙ্গ, যেখান থেকে র্যাব 4 এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উদ্ধার হয় কোটি টাকার দেশি বিদেশি মদ বিয়ার। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে জব্দ করা হয় প্রায় 2500 দেশি বিয়ার, 100 বিদেশি বিয়ার এবং 700 বিদেশি মদ সহ কোটি টাকা মূল্যমানের মাদক। তবে জব্দ করা বিপুল পরিমাণ মাদকের কোনো বৈধ কাগজপত্র বার মালিক ও কর্তৃপক্ষ দেখাতে পারেনি বলে জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এখানে উল্লেখ্য, আমরা প্রায় 2500 দেশি বিয়ার পেয়েছি ক্যান এবং প্রায় 1500 বিদেশি বিয়ারের ক্যান পেয়েছি। আমরা 700 বোতল বিদেশি মদ পেয়েছি এবং 600 বোতল দেশি মদ পেয়েছি। এখানে সামগ্রিকভাবে আমরা যেটা পেয়েছি অবৈধ অবস্থায় বা বিভিন্ন যে সুড়ঙ্গের ভিতরে বা বিভিন্ন খাটের নিচে যেগুলো পেয়েছি, এগুলো আনুমানিক মূল্য কোটি টাকার উপরে। র্যাব আরও জানায়, জিরো টলারেন্স ঘোষণা থাকার পরও বিপুল পরিমাণে সব মাদক তারা কিভাবে মজুত করেছে তা জানতে বার মালিককে ডাকা হলেও তিনি এখনো পলাতক। এই অবৈধ মাদক এবং যেগুলোর কোনো কাগজ ছিল না, কোনো বৈধ কোনো ডকুমেন্ট নেই, এই জাতীয় প্রায় কোটি টাকার উপরে আমরা মাদক পেয়েছি, যেখানে আমরা দেখেছি দেশি মদ, বিদেশি মদ, দেশি বিয়ার
এবং বিদেশি বিয়ার রয়েছে। অভিযান চলমান রাখার কথা উল্লেখ করে র্যাবের গণমাধ্যম শাখার প্রধান বলেন, সবকিছু যাচাই করে পরবর্তীতে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। কোম্পানিগুলোর কমিশন কমিয়ে আনা ও পুলিশি হয়রানি বন্ধ সহ 6 দফা দাবিতে সারা দেশে ধর্মঘট ডেকেছেন অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারের গাড়ি চালকরা। অ্যাপ বেসড ড্রাইভার্স ইউনিয়ন অব বাংলাদেশ সংগঠনের ব্যানারে এই কর্মসূচির আহ্বান করা হয়েছে। সংগঠনের নেতারা জানান, কর্মবিরতি সোমবার দিবাগত রাত 12টা থেকে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত চলবে। মঙ্গলবার সকাল 10টার দিকে জাতীয় প্রেস ক্লাবে সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করে তারা। মানববন্ধনের দাবি বাস্তবায়নে 1 সপ্তাহের আলটিমেটাম দেন তারা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক লেনদেনের বিপরীতে রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ড কি পদক্ষেপ গ্রহণ করেছে তা লিখিত আকারে জানতে চেয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। এদিকে ই কমার্স বিষয়ে আইন করতে 16 সদস্যের কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। সম্প্রতি ইভ্যালি, ইওয়ারেন্ট, ধামাকা সহ বিভিন্ন নামে গড়ে ওঠা ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগ উঠেছে। ফলে এসব প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তারও করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু এত লেনদেন হওয়ার পরও কর্তৃপক্ষের টনক না নড়াই দায়ভার কার তা তুলে ধরে হাইকোর্টে রিট আবেদন করেন কয়েকজন আইনজীবী। দায়িত্বরত কর্তৃপক্ষ থাকার পরও কিভাবে ই কমার্স প্রতিষ্ঠানগুলো লাগামহীনভাবে বেআইনি কাজ করলো তাও উঠে আসে শুনানিতে। এ সময় 3 দফা নির্দেশনা দেন হাইকোর্ট। যে বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল একটি কমিটি তৈরি করা হয়েছে বা ফর্ম করা হয়েছে, এই কমিটির কার্য পরিধি কি হবে, এনবিআর এইসব ই কমার্স প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ আজ পর্যন্ত নিয়েছেন, আসলে টাকাটা কোথায় আছে, এবং এখানে সুনির্দিষ্ট নীতিমালা যেটা আছে বাংলাদেশ ব্যাংকের সেগুলি ফলো করা হয়েছে কিনা, এবং বাংলাদেশ ব্যাংকের কি ভূমিকা ছিল, এবং বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে তাদের কাছ থেকে একটি সুনির্দিষ্ট লিখিত প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জানান, ই কমার্স বাংলাদেশের নতুন প্ল্যাটফর্ম। বিলম্বে হলেও এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। সরকারের পক্ষ থেকে কোনো গাফিলতি বা কোনো ইনঅ্যাকশন কোনো সময় ছিল না। সরকার যথাযথ আইন করে দিয়েছেন, কর্তৃপক্ষ করে দিয়েছেন, প্রতিষ্ঠান করে দিয়েছেন, নীতি করে দিয়েছেন। আইনকে ভঙ্গ করলে প্রতিকারের ব্যবস্থা সরকার আইনের মাধ্যমে করে দিয়েছেন। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণা, অর্থ আত্মসাৎ ও অর্থ পাচার বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তি চিহ্নিতকরণ এবং ভুক্তভোগী গ্রাহকদের অর্থ ফেরতে দ্রুত পদক্ষেপের জন্য নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। 8 নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও সাধারণ জনগণের রোষানলে পড়লেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। গেল জুনে এক ব্যক্তির হাতে চর খাবার পর সোমবার এক খাবার অনুষ্ঠানে ম্যাক্রোকে লক্ষ্য করে ডিম ছুঁড়েছে এক ব্যক্তি। সরকারের ওপর ক্ষোভের কারণে অনেক রাষ্ট্রনায়কই জনগণের হাতে এমন লাঞ্ছিত হয়েছেন। নাহিজিয়ানার ডেস্ক রিপোর্ট। ফ্রান্সের লিও শহরে এক খাবার অনুষ্ঠানে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে লক্ষ্য করে ডিম ছুঁড়েছেন এক ব্যক্তি। সোমবার ওই ঘটনার এক ভিডিও চিত্রে দেখা যায়, ভিড়ের মধ্যে প্রেসিডেন্টের ঘাড়ের উপর ডিম ছুঁড়ে মারলে এক ব্যক্তিকে আটক করা হয়। এর আগে প্রেসিডেন্ট প্রার্থী থাকার সময় 2017 সালেও ম্যাক্রোকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। আর চলতি বছরের জুনে দক্ষিণাঞ্চলীয় এলাকাতে এক ব্যক্তি তার গালে চড় মারে। তবে এমন লাঞ্ছনার শিকার শুধু ইমানুয়েল ম্যাক্রো নন, আরো বেশ কয়েকজন রাষ্ট্রনায়কের সঙ্গেও ঘটেছে। 2008 সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মেরেছিলেন এক ইরাকি সাংবাদিক। জর্জ ডব্লিউ বুশ ছাড়াও 2013 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ, 2009 সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং, 2016 সালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং 2014 সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে লক্ষ্য করে জুতা ছুঁড়ে মারার ঘটনা ঘটে। নাহিদ সিহান, নিউজ 24। এবারে প্রবাসের খবর।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার কলকাতায় শেখ হাসিনা দ্য স্টোরি অব আ ব্লসমিং বাংলাদেশ শিরোনামের একটি বই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। উন্মোচন করেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায়। কলকাতা থেকে ভাস্কর সর্দারের পাঠানো তথ্যচিত্রে নাহিদ সিহানের ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধু কন্যার জীবন ও কাজ এবং বাংলাদেশের অগ্রগতির বিষয়ে গভীরভাবে তুলে ধরে প্রকাশিত হল শেখ হাসিনা দ্য স্টোরি অফ এ ব্লসমিং বাংলাদেশ শিরোনামের বইটি। ইংরেজি ভাষার এই বইটিতে মোট ১৫টি প্রবন্ধ রচনা করেছেন ডক্টর চিন্ময় গুহ, ডক্টর পবিত্র সরকার, মানস ঘোষ সহ ১৫ জন প্রথিতযশা বিশিষ্টজন। সোমবার বইটির মোড়ক উন্মোচন করেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আমি নিজে পরবর্তীকালে শেখ হাসিনা আমার সরকারি কাজ করতে গিয়ে আইএলওর মিটিং গভর্নিং বডিতে প্রথম ওনাকে চাক্ষুষ দেখি এবং ওনাদের বাড়িতে যাই। খুব দুঃখজনক সমস্ত জিনিসগুলো দেখি। ১৫৪ পৃষ্ঠার বইটি সম্পাদনা করেছেন কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রেস শাখার প্রথম সচিব ডক্টর মোহাম্মদ মোফাক্কারুল ইকবাল। মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে আরও জানতে পারবেন এবং তার যে গতিশীল নেতৃত্ব, কী করে উনি দেশটাকে এগিয়ে নিয়ে গেছেন, দেশটাকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন এবং ওনার যে ভীষণ আছে ভীষণ অনুযায়ী এগুচ্ছে সেই সম্পর্কে পশ্চিমবঙ্গের অর্থনীতিবিদরা এবং বুদ্ধিজীবীরা লিখেছেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, ডক্টর দেবজ্যোতি চন্দ সহ বিশিষ্টজনেরা। ঢাকার প্রকাশনা সংস্থা জানিমেন বুকস বইটি প্রকাশনা করেছে। নাহিদ সিহান, নিউজ 24। দক্ষিণ আফ্রিকার কারাগারে এক বাংলাদেশি সহ ৪ বন্দী পালিয়ে গেছে। পলাতক বাংলাদেশি কয়েদি স্ত্রী ও সন্তান হত্যার অভিযোগে বিচার কার্য চলা অবস্থায় কারাবন্দী ছিলেন। রোববার লিম্পোপো কারাগার থেকে ডাকাতি মামলার আসামি 2 জিম্বাবুয়ের নাগরিক এবং ডাকাতি ও ধর্ষণের মামলার আরেক অভিযুক্ত দক্ষিণ আফ্রিকার নাগরিক সহ মোট 4 আসামি কারাগারের ব্যায়ামঘরের ছাদ কেটে পালিয়ে যায়। মোহাম্মদ নাসির নামে 29 বছর বয়সী বাংলাদেশি যুবককে চলতি বছর জানুয়ারি মাসে আটক করে পুলিশ। চীনের উত্তর পশ্চিমাঞ্চল নিংশিয়াতে প্রথম ইন্টারন্যাশনাল ওয়াইন কালচার অ্যান্ড ট্যুরিজম এক্সপো অনলাইন এবং অফলাইনে অনুষ্ঠিত হয়েছে। প্রথম ওয়াইন কালচার অ্যান্ড ট্যুরিজম এক্সপোর প্রতিপাদ্য ছিল নিংশিয়া ওয়াইন দ্য ওয়ার্ল্ড টু মার্ভেল। রোববার থেকে 2 দিনব্যাপী মেলাটি নিংশিয়ার রাজধানী ইনসোয়ানে ইন্টারন্যাশনাল হলে অনুষ্ঠিত হয়। এক্সপোতে একটি আন্তর্জাতিক ওয়াইন প্রতিযোগিতা, ওয়াইন উৎপাদন এবং সরঞ্জামের প্রদর্শনী, ওয়াইন সংস্কৃতি এবং ওয়াইন পর্যটন সম্পর্কিত ফোরাম ছিল। চীনের কৃষি এবং সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের পাশাপাশি চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ এবং নিংশিয়া আঞ্চলিক সরকার যৌথভাবে এক্সপো আয়োজন করে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের 60 জন প্রতিনিধি এক্সপোতে অংশগ্রহণ করেন। কানাডার ক্যালগেরিতে আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল প্রবাস বাংলা ভয়েসের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে। প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুলের সঞ্চালনায় আজীবন সংগ্রামী উন্নয়নের স্বপ্নদ্রষ্টা অদম্য শেখ হাসিনা শীর্ষক এই সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এএফ ইমাম আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী সাংবাদিক ও কানাডার নতুন দেশ পত্রিকার প্রধান সম্পাদক শওকত আলী সাগর। সৌদি আরবে মক্কা আওয়ামী ফাউন্ডেশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন হয় সোমবার। সংগঠনের সাধারণ সম্পাদক কাসেদুর রহমানের সঞ্চালনায় ও বেলাল পাটোয়ারির সভাপতিত্বে নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোসলেম উদ্দিন আহমেদ।
খেলার খবর, আগামী 1 অক্টোবর থেকে মালদ্বীপে শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। এই আসরকে সামনে রেখে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা ও এফসি থেকে ছাড়পত্র না পাওয়ায় নাইজেরিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি ফরওয়ার্ড এলিটা কিংসলেকে পাচ্ছে না বাংলাদেশ। 23 সদস্যের দলে একমাত্র চমক আবাহনীর হৃদয়। এবারের সাফ চ্যাম্পিয়নশিপে নেই গ্রুপ পর্ব। 5 দলের এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের সঙ্গে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল যাবে ফাইনালে। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। এই উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন করে বাফুফে। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে এই দোয়া মাহফিলে অংশ নেন ফেডারেশনের সভাপতি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর উপস্থিত ফুটবলার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন বাফুফে সভাপতি। আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার জন্মদিন, আমরা এবং আমি এবং আমার ফুটবল ফেডারেশন থেকে শুভেচ্ছা জানাই এবং আশা করি এই দিনটা আরো বহুবার আসবে। অ্যান্ড আমরা সবাই জানি শি ইজ আ লাভিং, স্পোর্টস লাভিং পার্সোনালিটি এবং উনি এভাবেই থাকেন, আমরা আশা রাখি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বুড়িগঙ্গা নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল। নদীমাতৃক বাংলাদেশে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নৌকা বাইচ নদীপথকে আরও গতিশীল করবে বলে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। বিস্তারিত প্রতিবেদনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন ভিন্নধর্মী আয়োজনে উদযাপন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। বিআইডব্লিউটিএ এবং বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সহযোগিতায় মঙ্গলবার ঢাকার বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হলো বিশেষ নৌকা বাইচ। নদীর দুই তীরে দাঁড়িয়ে হাজারো মানুষ এই নৌকা বাইচ উপভোগ করেন। করতালিতে মুখরিত হয় চারপাশ। প্রধানমন্ত্রীর জন্মদিনে নৌকা বাইচের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ হাসান রাসেল। আজকে যে এই ধরনের একটা আয়োজন হলো, এর মধ্য দিয়ে একটি নতুন মেসেজ হলো যে শুধু খেলার জন্য খেলা নয়, আমাদের নদী দূষণ, আমাদের নদী দখল, আমাদের এর হাত থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করা, নদীকে রক্ষা করা, এটাও একটা অনেক গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমি মনে করি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এই ধরনের নতুনত্ব অবশ্যই আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করে। ধন্যবাদ জানাচ্ছি বিআইডব্লিউটিকে এবং এই যারা নৌকা বাইচে যারা আসছেন প্রতিযোগিতা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এটি সবসময় চলবে, আমি সেই আশা রাখি। নৌকা বাইচ প্রতিযোগিতায় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান সহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলররা। নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় কামরাঙ্গীর চরের শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও আতশবাজি ও লেজার শোতে রঙিন ছিল বুড়িগঙ্গার তীর। নৌকা বাইচের পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করেছে বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। তৌহিদুল ইসলাম, নিউজ 24। চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গৃহহীনদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও 1000 দুস্থের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, হোসনে আরা মঞ্জু ওয়েলফেয়ার ট্রাস্ট এবং HM স্টিলের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম এই বিশেষ কর্মসূচির আয়োজন করেন। এই সময় মোস্তফা হাকিম ওয়েলফেয়ারের নির্বাহী পরিচালক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে HM স্টিলের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম উপস্থিত ছিলেন। নিউজ 24 সংবাদ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।